আমন্ত্রণ ২১-এর রাত আমাদের আজকের বিষয় সংসার খরচ বাড়বে নাকি কমবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ার আলম চৌধুরী পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় সংসার খরচ বাড়বে নাকি কমবে। মানে এটি আসলে অনেক মানুষের, কোটি মানুষের প্রশ্ন একটাই। আজকে বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে বেশ কিছু বিষয় আছে এবং আমি একটু পেছনের দিকে যেতে চাই যে আমাদের বিনিয়োগের অবস্থা গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এখন আছে এবং কৃষি উৎপাদনেও সেই একই অবস্থা, যে 10 বছরের সর্বনিম্ন অবস্থায় আমরা আছি। বিনিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে, আপনি যেহেতু বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন সরাসরি, আপনি কিভাবে দেখছেন আসলে বিনিয়োগের পরিস্থিতি, উন্নতি কিভাবে করা সম্ভব? বিনিয়োগের উন্নতি ঘটাতে গেলে সবচেয়ে প্রথম যে জিনিস, মানুষের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এবং দে ক্যান ফিল যে এটা সেফ, ইনভেস্টমেন্টটা সেফ। এখন তারপরে আসবে অন্য জিনিস, প্রথমে হলো সেফ ফিল করতে হবে। কিন্তু বর্তমানে কিন্তু এখন পর্যন্ত কেউ দে ডোন্ট ফিল যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, কেউ ফিল করে না। তো একটা ইনসিকিউরিটি কিন্তু ওখানে দেখছে, তারা মব দেখছে, হ্যাঁ, এবং তারা রাজনীতিক যে একটা কবে ইলেকশন হবে সেটা তারা বুঝতে পারছে না। সো দে ক্যানট ফিল কনফিডেন্ট। এক সেকেন্ড হলো যে জিনিসটা, তারপরে দেখছে যে আমি যেহেতু ম্যানুফ্যাকচারদেরকে রিপ্রেজেন্ট করি বেশি, আমি যদি তাদের দিকে তাকাই, এবং হোক বড় হোক ছোট, এনার্জি ইজ এ বিগ ক্রাইসিস। আজকে ইলেকট্রিসিটি বলেন আর গ্যাস বলেন, ছোটদের জন্য ইলেকট্রিসিটি খুব ইম্পর্টেন্ট। যেভাবে লোড কি জানি বলে, লোডশেডিং হয়, কেউ কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারছে না গ্রামে গঞ্জে এইসব জায়গায়। এবং বড়দের কথা বলেন, গ্যাস সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, এগুলি নিয়ে আপনারা দেখছেন যে প্রতিদিন কিন্তু ডিসকাশন হচ্ছে। এটা যে এখন তা না, কিন্তু গত 1.5 বছর ধরেই কিন্তু হচ্ছে। তার মধ্যে আবার রেট বাড়ানো হয়েছে। সো 60%-এর বেশি কেউ প্রোডাকশন করতে পারছে না। ইভেন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, টেক্সটাইল সেক্টর তো সারাক্ষণই চিল্লাচ্ছে, গার্মেন্টস সেক্টর চিল্লাচ্ছে, বিকজ ওদের তো টাইমলি ডেলিভারি জিনিস আসে। আজকে সেখানে কিন্তু সমস্যা। তারপরে যদি আপনি খেয়াল করেন, এনবিআর নিয়ে কিন্তু কথা আসছে, যে এনবিআরের এই চিটাগং কাস্টমস বলেন, ঢাকা কাস্টমস বলেন, মানে সবখানে যেইভাবে হ্যান্ডলিং করা হচ্ছে, এইচএস কোড নিয়ে, টেস্ট করা নিয়ে, অমুক নিয়ে, যে সময় এবং যে পয়সা খরচ হচ্ছে, এবং দিস ইজ এ দে ক্যান ফিল। এরপরে যদি আমি আসি যে স্কিল হিউম্যান রিসোর্স, সেখানেও কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে, প্রফেশনালও নাই, স্কিল এবং না ওয়ার্কার সাইড আছে। সো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ কমে আসতেছে। এর মধ্যে আবার ব্যাংক ইন্টারেস্ট 16% করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে এদিকে গ্যাস নাই, এদিকে ইন্টারেস্ট হাই, এদিকে আবার IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ক্লাসিফিকেশন আবার 3 মাসে আনছে। এবং বাংলাদেশ ব্যাংকের আরেক সাইড যদি আমরা দেখি, বাংলাদেশ ব্যাংকের না, মানে ব্যাংক সেক্টরে, তাহলে আমরা দেখতে পাই যে ক্লাসিফাইড অ্যাকাউন্ট অলরেডি 20.2% এখন ফিজিক্যালি শো করা হচ্ছে, যদিও আরও 12টা ব্যাংক নেওয়া হয় না, নিলে হয়তো 30% হবে। সো আমাদের ক্রেডিট রেটিং কিন্তু আস্তে আস্তে আরও ডাউন হচ্ছে। এখন যে ক্লাসিফিকেশন 3 মাসে আনা হচ্ছে, তাতে দেখবেন জুন মাসের পরে এখন সবাই কিন্তু ভয় পাচ্ছে যে বাংলাদেশের এলসি বিদেশে কেউ নিবে কি না, দ্য গুডস। সো এই যে জিনিসগুলো, এগুলি যখন আসে, তখন কিন্তু কেউ তখন ফিল লাইক যে ভাই কিসের জন্য আর ইনভেস্টমেন্ট করব, যেটা আছে কিভাবে এটা এক্সিট নেওয়া যায়। পিপুল রাদার থিংস দ্যাট ডাইরেকশন, কারণ দে ক্যানট সারভাইভ। তাদের তো বড় বড় ইন্ডাস্ট্রি তো কোনো অবস্থাতে আপনি যদি 24 ঘন্টা না চলে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কখনো সারভাইভ করতে পারবে না। তারপরে যখন দেখে এক ঈদের 10 দিন বন্ধ দিতে চায়, আরেক ঈদের 10 দিন বন্ধ দিতে চায়, মানে এই কাজের সময়টা কমে যায়, ইটস এ ইম্পসিবল যে টু কম্পিট। এটা তো চ্যারিটেবল অর্গানাইজেশন না। এখানে আমরা কেউ সরকার না যে আমরা যে লস করলে আমরা টাকা দিতে পারবো। আমাদেরকে কিন্তু জেলে যেতে হবে
if we cannot pay it the bank payment. So ultimately ওয়ার্ল্ড ব্যাংকের ফিগারে কি আসতেছে এবং ইভেন বিবিএস পর্যন্ত বলতেছে, ওয়ার্ল্ড ব্যাংক তো বলতেছে যে 25 সালে 30 লক্ষ লোক বেকার হয়ে যাবে যদি মূল্যস্ফীতি যদি কমানো না যায়। মূল্যস্ফীতি না, খালি ওইটা না, আপনি যদি গ্রোথ যদি না হয়, ইন্ডাস্ট্রি যদি গ্রোথ না করে, তাহলে তো অটোমেটিক্যালি আনএমপ্লয়মেন্ট হবে। এটার সাথে ইটস নট অনলি দ্য ইনফ্লেশন, এটা ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড এমপ্লয়মেন্ট। হ্যাঁ, সো আমাদেরকে এই জন্য খুব মানে আবার অন দ্য আদার হ্যান্ড খেয়াল করেন যে আমেরিকা যে ট্রেড ট্যারিফের যে ব্যারিয়ার, সেটা কিন্তু জুন মাসে আবার শেষ হতে যাচ্ছে। আমি কোথায় যাব আমরা জানি না, অলরেডি কিন্তু 10% দেওয়া আছে। ইট ক্যান বি 30% বিকজ উইচ হি হ্যাভ স্টার্টেড টু সে। আবার আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা চিন্তা করছি না, গ্র্যাজুয়েশন তো আমরা করতেই হবে, আমরা তো ওটা অ্যাকসেপ্ট করছি, বাট ইমপ্লিমেন্টেশনটা 2026-এ নভেম্বরে আমরা চাচ্ছি। এবং সেটার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশনও কিন্তু আমাদের এখন পর্যন্ত কিন্তু নাই। অনেক কথা বলতে পারে আরও তো আগের থেকেই প্রিপারেশন নেওয়ার কথা ছিল এই সে, বাট হোয়াট হ্যাপেন যে এই যে জিনিসগুলি, এটাকে যখন মানুষ ইনভেস্টাররা মাথায় নেয়, তখন কিন্তু দে ডোন্ট ফিল লাইক যে আমার এখানে এখন আর ইনভেস্টমেন্ট করা উচিত। জি, আমি এ পর্যায়ে মাহফুজ কবিরের কাছে আসতে চাচ্ছি। বিনিয়োগ নিয়ে কথা বলছিলেন পারভেজ ভাই, আমি আরেকটি বিষয় বলতে চাই যে বর্তমানে বাংলাদেশ সরকারের যে ঋণের পরিমাণ আছে 60,000 কোটি টাকা, আমরা জানি যে ঋণের পরিমাণ আছে। সেই ক্ষেত্রে এই ঋণ থাকার কারণে কি বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে কি এটা কি প্রতিবন্ধকতা মনে হয় না আপনার কাছে? আসলে টোটালি বাংলাদেশের যেটা ঋণ আর কি, সেটা হচ্ছে যে $104 বিলিয়ন মতো। সেটা কিন্তু এই জুন 2023-এর হিসাব, নতুন হিসাব এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আসলে আমার মনে হয় যে আরো বেশ একটা বেড়ে যাবে। এখানে প্রাইভেট একটা লোন আছে, আর পাবলিক লোন তো এরকম আছে প্রায় 70 বিলিয়নের মতো। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের যে রিজার্ভটা আছে, তো সেই রিজার্ভ তো আসলে এই ঋণ কবে পরিশোধ করতে পারবো এই রিজার্ভ দিয়ে, সেগুলো চিন্তার বিষয়। তবে মাঝখানে সরকার কিছুটা কাজ করেছে, যেটা আউটস্ট্যান্ডিং যেটা ছিল, তো লাইবিলিটি সেগুলোকে অনেকটা কমিয়ে নিয়ে এসছে, যেটা 4.7 বিলিয়ন ছিল সেটাকে কয়েকশো মিলিয়নে নিয়ে এসছে। এটা ছাড়া আমি মনে করি যে এই যে বড় আকারের যে ঋণ রয়েছে, এবং ঋণের কিন্তু আবার পাইপলাইনের মধ্যে বেশ কিছু আছে, তো সেটার কারণে আসলে একটা সমস্যা তৈরি হবে সরকারের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই প্রায় 1 লক্ষ কোটি টাকা বা তার একটুখানি বেশি এই পরিমাণে আবার ঋণ করতে হবে কিন্তু এই যে আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করতে গিয়ে। তার কারণ যতটুকু রেভিনিউ টার্গেট রয়েছে, তা আমরা সবসময় জানি যে রেভিনিউ টার্গেট যতটুকু হয় তার চেয়ে অনেকটা কম থাকে। তো এখন এটার জন্য দেখা যাবে যে যতটুকু আসলে ইনিশিয়ালি তারা এস্টিমেট করেছে তার চেয়ে হয়তো বেশি ঋণ করা লাগতে পারে। আর আমাদের একটা বড় সমস্যা হচ্ছে কি, যে ব্যাংকগুলোর স্বাস্থ্য কিন্তু ভালো নয়। মানে অনেক বড় ব্যাংক যেগুলোকে আমরা জানি, সেগুলোতেও লিকুইডিটি ক্রাইসিস আছে, আর ইন্টারেস্ট রেট অনেক বাড়িয়ে দেওয়ার পরেও কিন্তু সেভাবে আমানত আসছে না। তো আর ইতিমধ্যে যে টাকাগুলো জমে গেছে আমানত হিসেবে, আবার সেগুলোতে কিন্তু আবার পাম্প করে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেগুলো কিন্তু আবার রিকভার হচ্ছে না। তো এখন সব মিলিয়ে যে অবস্থা, যে প্রাইভেট ব্যাংক পাবলিক ব্যাংক দুটোর অবস্থায় যেহেতু ভালো নয়, তো সুতরাং সরকারকে ঋণ কতটুকু দিতে পারবে ব্যাংকগুলো, সেটা নিয়ে একটা চিন্তা আছে। বাংলাদেশ ব্যাংকের কাছে হয়তো হাত পাতা লাগতে পারে। আর এই দিক দিয়ে আমাদের যে সঞ্চয়পত্রের বিক্রি, সেটা কিন্তু হতাশাজনক, মানে নিট সেল কিন্তু এখনও নেগেটিভ। তো এখন এই যে অবস্থা, মানে মানুষ আসলে সঞ্চয়পত্র কেনার চাইতে ভাঙছেন বেশি। হ্যাঁ, এগুলো হচ্ছে বাস্তবতা। আর একটা জিনিস যেটা আমরা হয়তো আশার আলো দেখতে পাচ্ছিলাম, এই যে 5ই আগস্টের পরে, যে অনেকেই কমিট করছিলেন, ওয়ার্ল্ড ব্যাংক বললেন যে না আরও বেশি তারা ঋণ দিবে, আবার দেখা গেল যে এডিবিও তারা রাজি ঋণ দিতে। কিন্তু আইএমএফের এই যে মার প্যাচে পড়ে যে এই যে সব কিছু আটকে আছে, ওয়ার্ল্ড ব্যাংকও দিচ্ছে না, এডিবিও দিচ্ছে না, এখন কিছুটা হয়তো রাজি হয়েছে, ফাইনালি হয়তো জুনে দেখা যাবে যে কী হচ্ছে। তো এখন সেগুলো যদি হয়ও, কিছুটা ছাড়ও হয়, যেটা কিস্তি দুটো আটকে গেছে সেটি, এরপরেও নতুন এই ঋণ বা সহায়তা সেগুলো আসতে আসতে অনেক সময় লাগবে। আর আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সেটা হলো জায়গার দিক থেকে এই যে মাতার বাড়ি প্রকল্পের যে ঋণটা, ওটা কিন্তু ফেরত নেওয়া হতে পারে। আবার বলা হচ্ছে যে সেখানে যে কমপ্লায়েন্সের ইস্যুগুলো আছে এনভায়রনমেন্টাল, তো সেগুলো ঠিকমতো হচ্ছে না, দুর্নীতির কথাবার্তা আছে। তো এগুলো সব মিলিয়ে যে অবস্থা, তো এটা যদি আবার ফেরত যায় বা ওই সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঋণের সুযোগটাও কিন্তু কম থাকবে। এমনিতে একটা বিশাল স্তূপ হয়ে গেছে ঋণের, তার মধ্যে আবার এই যে এই ধরনের সমস্যাগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে ভাবায় যে আসলে কি হচ্ছে। মাহফুজ ভাই, আরেকটি বিষয় যেটি আমাদের আজকে সাবজেক্ট, যেটি
খরচ বাড়বে নাকি কমবে এটা সব মানুষই জানতে চান। আসলে বাজেট যখনই ঘোষণা করা হয় তখনই মানুষের আগ্রহ থাকে যে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই বাজেটের কারণে কি জীবনযাত্রার ব্যয় কি বাড়বে নাকি কমবে, না সহনীয় পর্যায়ে থাকবে? না, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। কারণ হচ্ছে যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই যে বাজেট যেটা উপস্থাপন করা হলো, তো সেইখানে কিন্তু কতগুলো প্রস্তাব আছে যে করের ক্ষেত্রে কিন্তু বাড়ানোর বেশ কিছু প্রস্তাব আছে, বিশেষ করে যেগুলো জরুরি বা প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে যে এসি ফ্রিজ থেকে শুরু করে অনেক ইলেকট্রনিক পণ্য যেগুলো বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, তৈরি হচ্ছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় হিসেবে আমরা জানি, যদিও সেটাকে ক্লাসিফাই করা হয় কিন্তু এই বিলাস পণ্য হিসেবে বা একটু যেটা অত অতি প্রয়োজনীয় নয় সেভাবে, কিন্তু সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কম প্রয়োজনীয়, সেগুলোর ক্ষেত্রে হয়তো করে কিছুটা ছাড় আছে। আর ডোমেস্টিক যে সময় ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে অল্প কিছু জায়গাতে কিছু ছাড় আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে আসলে কিন্তু কর প্রস্তাব এটা বাড়ানোর কথা বলা হয়েছে। তো যার ফলে দেখা যাবে কি যে আসলে ম্যানুফ্যাকচারার যারা, তাদের তো খরচ বেড়ে যাবে, আবার একই সঙ্গে যারা কিনবেন খুচরা বাজারে, তো তাদের জন্য কিন্তু এটা এক্সপেন্সিভ হবে। আমার কাছে মনে হচ্ছে সার্বিকভাবে হয়তো মূল্যস্ফীতি কমানোর যে স্বপ্ন দেখছেন এই বাজেট থেকে, যে 6.5 করা হবে মূল্যস্ফীতির হার, তো সেটা হয়তো অধরা থেকে যাবে। তার কারণ জিনিসপত্রের দাম যদি বাড়ে, উৎপাদন খরচ যদি বাড়ে, তাহলে তো আলটিমেটলি আসলে এখানে ওই মূল্যস্ফীতি কমানোর যে চিন্তা ভাবনা করা হচ্ছে, তো সেটা তো বাস্তবায়িত হবে না। জি, আমি পারভেজ ভাইয়ের কাছে আসতে চাই আবার। যে রাজস্ব আদায়ের একটি বড় চ্যালেঞ্জ, যেসব জিনিস দেখা যায় যে সবসময় যেটা আমাদের লক্ষ্য থাকে সেই লক্ষ্যটা আমরা পিছনে থাকি। আসলে এই ক্ষেত্রে কি কর নেট বা কর জাল কি বাড়ানোর? এটা তো সবসময় আমরা বলে আসছি কিন্তু, এবং সরকারও এটা নিয়ে কিন্তু সবসময় একই কথাই বলছে। এনবিআর এর সক্ষমতা নিয়েও কিন্তু কথা হচ্ছে। আসলে সক্ষমতাটা দুইটা দিকের ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কেন সক্ষমতা নিয়ে কথা হচ্ছে, যে বাংলাদেশে এত বড় একটা ইকোনমি, 1,15,00,000 মাত্র আমরা 3 নাম্বার ধরি, যেখানে মিনিমাম 3 থেকে 3.5 কোটি কিন্তু মিনিমাম তিনধারী হওয়া উচিত এই দেশে। আর তারপরে আবার মাত্র 45 লক্ষ হলো রিটার্ন সাবমিট করে, আর পেমেন্ট, আর কিন্তু অনেকেই জিরো দেখান। হ্যাঁ, জিরো ম্যাক্সিমাম, কিন্তু জিরো দেখান। মাত্র 16 লক্ষর মতন বোধহয়, 15 লক্ষ বোধহয় দিচ্ছে। তা এটা ব্যর্থতা। এটা কার ব্যর্থতা? এর ব্যর্থতাটা কিন্তু এনবিআর এর, এবং তার মানে তার ক্যাপাসিটিটা সেইভাবে ডেভেলপড হয় নাই, এবং যেটা হওয়া উচিত ছিল। এবং এটা নিয়ে কিন্তু গত 15-20 বছর ধরে আমরা কিন্তু কথা বলে আসছি, সবাই বলে আসছি, ওনারও বলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই জায়গায় কেউ ফোকাস করছে না। ধরে নেওয়া হচ্ছে যে এত টাকা আমাকে রেভিনিউ কালেকশন করতে হবে, তাই না? এবার যেমন 5,60,000, তার মধ্যে বোধহয় 40,000 হলো আদার্স, এবং এখান থেকে বোধহয় বাদ বাকি 4,99,000 বোধহয় রেভিনিউ কালেকশন করতে হবে। ওই যে নাম্বারগুলি আছে দিয়ে আসছে এত বছর ধরে, ওটা দিয়ে ভাগ করে, বোধহয় ভাগ করে তারপরে চাপায় দেওয়া হয়। না হলে দেয়ার ইজ নো রিজন, ওদিকে কিন্তু কোনো অ্যাটেনশন নাই। যে আজকে যে বলা হচ্ছে যে জিনিসের দাম বাড়বে কি কমবে, আপনি একটা কি সুন্দর প্রশ্ন করলেন, ভাইও কিন্তু একটা সুন্দর একটা আনসার দিল। হ্যাঁ, কেন যা তাকানো হচ্ছে, দেখেন কনস্ট্রাকশন তো চলবেই, মানুষের কিন্তু বাসস্থান লাগবেই, সিমেন্টের দাম বাড়বে, রডের দাম বাড়বে, অটোমেটিক্যালি এটা একটা এফেক্ট করবে। স্ক্রু, বোল্ট এগুলি কিন্তু বাড়বে। আপনি যারা ছোট ব্যবসায়ী, তাদের টার্নওভার ট্যাক্স ওদেরকে এখন দেওয়া হচ্ছে 0.6 থেকে 1%। ও লস করলেও কিন্তু তাকে এটা দিতে হবে। লাভ করা তো দূরের কথা, লাভ তো সহজে তো শুরু থেকেও করতে পারে না। সার্ভিসে গিয়েও কিন্তু তাকে কিন্তু ভ্যাট বাড়ায় দিচ্ছে। ভ্যাটও কিন্তু নানান জায়গায় কিন্তু বাড়ায় দেওয়া হচ্ছে। কিন্তু তার মানেটা কি? আপনি ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে যাচ্ছেন, ম্যানুফ্যাকচারিং যেগুলি আপনার হাতে আছে সেখানে আপনি চলে যাচ্ছেন। আপনি কর্পোরেট ট্যাক্স আপনি 25কে 27.5 নিয়ে চলে যাচ্ছেন। লিস্টেড কোম্পানিকে আপনি কমাচ্ছেন, 20 আনতেছেন, কিন্তু লিস্টেড কোম্পানি কেউ আর নতুন করে যাচ্ছেও না, যেগুলি আছে সেগুলি কিন্তু মরে যাচ্ছে, বিকজ লিস্ট আপনার স্টক এক্সচেঞ্জ কিন্তু অলমোস্ট শেষ, মানুষ কেউ কনফিডেন্টও ফিল করছে না। তাহলে আপনি কি করতেছেন? মানে আসলে রেভিনিউটা আসলে কোথা থেকে আসবে? এর থেকে তো আর বেশি আসার না।
গ্রোথ যখন হচ্ছে না, তাহলে আপনি তো কর্পোরেট থেকে বা ব্যবসার থেকে বেশি আনতে পারতেছেন না যতক্ষণ পর্যন্ত নেট না বাড়াচ্ছেন। আপনি দেখবেন প্রচুর মানুষ আছে এই যে তাদের ব্যবসা কিন্তু কম না, অথচ ওরা কিন্তু 3 নাম্বারই নাই। ওদেরকে আনার উপায়টা কি, এই জিনিসগুলি কিন্তু আমরা খেয়াল করছি না কিন্তু। এবং আলটিমেটলি কি হবে, আমাদের যে এক্সপেন্ডিচার, আসলে এগুলি কি, আমাদের যা ইনকাম রেভিনিউটাকে ওরা কিভাবে আমাদের দেশে ফিক্সড করে, অন্য দেশে কি সেম গভর্নমেন্টের কি খরচ হয়, ডেভেলপমেন্ট ওয়ার্কে তার কি লাগবে, এগুলিকে অ্যাড করে তার যেটা রিকোয়ারমেন্ট সেটাকে ধরেই কিন্তু সে তার বাজেট করে। এবং বাজেটে একটা ডেফিসিট হয়, সেই ডেফিসিটটাও তারা 5%-এর মধ্যে রাখার চেষ্টা করে, উইচ ইজ এ রিজনেবল। আমার দেশেও কিন্তু একই কাজ করেছে, কিন্তু আমার যে এক্সপেন্ডিচার সেটার দিকে কিন্তু কেউ তাকাচ্ছে না। কিন্তু যেমন ধরেন স্যালারি আর ওয়েজেস যদি আমি দেখি, আমার সেটা কিন্তু গত বছরের তুলনায় 16% বেড়ে গেছে। আবার নতুন করে মহার্ঘ ভাতাও বলে অ্যাড হলে সেটা আবার 12-20% কিন্তু আবার বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে ওটা বেড়ে যাচ্ছে, অথচ আউটপুট নাই কিন্তু। আচ্ছা, আমার এখানে লোন ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে 1,22,000 কোটি টাকা, মানে এটাও কিন্তু বাড়ছে। এবং যখন আপনি এডিবি কিন্তু উল্টা কমাচ্ছি, আমার এডিবি কমানো মানে হলো এটা কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করতেছে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে, কারণ ওখানে কিন্তু ওখান থেকে যে সিমেন্ট, রড বা বালি এসব যে ব্যবসা হবে, ওই ব্যবসা কিন্তু কমে যাচ্ছে। আপনি নিজস্ব ডেভেলপমেন্ট ওয়ার্কও কমে যাচ্ছে। আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ককে কমাচ্ছেন, আপনার অন্য কস্ট বাড়াচ্ছেন, এক্সপেন্ডিচারকে আপনি আবার অ্যাড্রেস করতে দিচ্ছেন। হ্যাঁ, এরপরে আপনি যে শর্টফল, তার মধ্যে দেখা যাচ্ছে যে 1,20,000 কোটি টাকা আপনি ডোমেস্টিক ব্যাংকের থেকে নেওয়ার চেষ্টা করতেছেন। ব্যাংকগুলি, যেটা মুসাদ ভাই বললো যে ইজ কারেক্টলি পয়েন্ট আউট, ব্যাংকগুলি আপনি কিন্তু এখন ক্রাইসিসে আছে। আর ব্যাংকগুলি কিন্তু এখন আবার মজায়ও আছে, ওদের প্রফিট কিন্তু কম হচ্ছে না, বিকজ তাদেরকে সরকার সুযোগ করে দিচ্ছে বন্ডে, টি বন্ড ইনভেস্টমেন্ট করার জন্য, ট্রেজারি বন্ডে। সো যেখানে সে সেফ, তার কোনো রিস্ক নাই। ইন্ডাস্ট্রিতে গেলেই কিন্তু তার রিস্ক, কারণ ইন্ডাস্ট্রি কিন্তু জানে না কালকে সে গ্যাস পাবে কিনা, ও কিন্তু রিস্কে পড়ে যাচ্ছে। তো ব্যাংক কিন্তু ওখানে ইনভেস্টমেন্ট করতেছে, ব্যাংকের কোনো সমস্যা নাই, যেগুলি হেলদি, বুঝছেন? তাহলে আসলে এটা কি বাজেট না, এটা আমরা যোগ বিয়োগ করে সেটি আমরা আলোচনা করব মাহফুজ ভাইয়ের কাছে। এবং যেটার জন্য আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে বাংলাদেশে ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে ধরে রাখতে গেলে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আসা জরুরি, এবং এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভ হয়, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আজকে যদি এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে আমাকে যেতে হয়, আমার লোকাল কম্পিটিটিভনেস তো অন্তত বাড়াইতে হবে। আমার তো এফটিএ নাই, আমার পিটিএ নাই, আমি সেই জায়গাও কিন্তু অ্যাড্রেস করতে পারতেছি না। জি, মাহফুজ ভাই, আপনার কাছে ইনফ্লেশন নিয়ে, মূল্যস্ফীতি নিয়ে কথা হচ্ছে। গত 3 বছর ধরে 10-এর কাছাকাছি আশপাশেই আছে আমাদের ইনফ্লেশন রেট। ইনফ্লেশন রেটটা আসলে এই এত বেশি হওয়ার কারণ কি, বা এটি আসলে কমানো যায় কিভাবে, এই প্রশ্ন আপনার কাছে আছে আমার, কিন্তু উত্তরটা নিব বিরতির পর। একটি বিরতি দিয়ে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ ভাই, বিরতিতে যাবার আগে বলছিলাম যে ইনফ্লেশন রেটটা এত হাই কেন, এবং এটি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বা কমানো যায় কিভাবে? আমাদের যদিও টার্গেট হয়েছে 6.5, 6.5 ধরা হয়েছে, আসলে কি এটি বাস্তব 6.5-এ আনা সম্ভব হবে কি? প্রথমে আমরা একটু দেখি যে আসলে এই ইনফ্লেশনটা এত হাই কেন হচ্ছে। মানে ইনফ্লেশন 2 ধরনের আছে, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, মানে যেটা চাহিদা বৃদ্ধিজনিত ইনফ্লেশন যেটাকে বলে মূল্যস্ফীতি, আর হচ্ছে কস্ট পুশ বা ব্যয় বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি। তো এখন আমাদের দেশে কিন্তু এই ডিমান্ড পুলটা একটু কম, যদিও গ্রোয়িং ইকোনমিতে ডিমান্ড পুলটা বেশি থাকে,
এটা কম হয়ে গেছে কিন্তু কস্ট পুশটা বেশি। হ্যাঁ, মানে হলো যে বিভিন্ন রকমের খরচ বেড়ে গেছে, মানে এখানে জ্বালানির খরচ বেশি, মানে একেবারে আমরা তো দেখতে পাচ্ছি যে এই হঠাৎ করে যে এত বেশি হারে আসলে জ্বালানির ব্যয়টা বেশি বলেন পারভেজ, আয়টা কম ব্যয়টা বেশি হচ্ছে। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে যে ব্যাংকের সুদের হার অনেক বেশি, মানে ম্যানুফ্যাকচারিং এ যেটা দেখা হচ্ছে যে 15.5 হচ্ছে এমনিতে অফিসিয়ালি বলা হচ্ছে যেটা এভারেজ, কিন্তু তার সাথে অন্যান্য আরও খরচ আছে। আর এটা ছাড়াও কিন্তু আমাদের এই যে ব্যবসায় বিভিন্ন রকমের সার্টিফিকেশন ফি, রিনিউয়াল ফি, এগুলো কিন্তু অনেক, এবং একই সঙ্গে অন্যান্য হিডেন কস্ট আছে। এই তো এগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তো আসলে পুরো ব্যবসা বাণিজ্য কিন্তু আসলে খুবই ব্যয়বহুল সেই অর্থে। এবং এরকম ব্যয়বহুল যদি ব্যবসা হয় তাহলে সেক্ষেত্রে আসলে তো আপনার উৎপাদন খরচটা বেশি হবে, বিপণনের খরচ বেশি হবে। তো এই কারণেই আসলে মূলত আমাদের যে মূল্যস্ফীতি বেশি। এবং এটি ছাড়া আরেকটা যেটা ঘটেছে সেটা হলো যেটা হচ্ছে ব্যাংক যে টাকা ছাপানোর বিষয়টি আছে, যে বাংলাদেশ সরকার তো বেশ টাকা ছাপিয়েছে না এখানে, না ওইটা হয়তো পুরো ক্ষেত্রে কি না, ওইটার খুব বেশি প্রভাব পড়েনি, মানে যেটা আমার ধারণা। মূল আরেকটা জায়গা থেকে এসেছে, সেটা হলো যে এই ডলারের দাম যেটা বেড়ে গেছে লম্বা সময় ধরে, কিন্তু বেশ খানিকটা বেড়েছে সেই অর্থে, 86 টাকা থেকে 122-23 টাকা এরকম। তো এই যে পরিস্থিতি, তো সেটার কারণে কিন্তু আমাদের আমদানির খরচটা বেড়েছে, দায়টা বেড়েছে। তো এটার কারণে দেখা গেছে যে আসলে একদিকে হলো যে দেশের ভিতরে উৎপাদন খরচ বেশি, ব্যবসার খরচ বেশি, অন্যদিকে হচ্ছে যে ডলারের যে ডেপ্রিসিয়েশন সেটা। তো এই দুটোর পাশাপাশি আরেকটা ঘটনা যেটা ঘটেছে আগে, সেটা হলো যে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে এই যে মানে মাশরুমের মতো যে আসলে এই যে ঘাটে ঘাটে যে চাঁদাবাজি, যে বাজার ব্যবস্থাপনায় যে একটা যে সব মিলে যে এক ধরনের অনীহার যেটা বিষয়টা ছিল, তো এটার কারণে দেখা যাচ্ছে যে আসলে ব্যবসায়ীরা তো একটা জিম্মে হয়ে পড়েছিলেন। তো এখন কিন্তু বাজার ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু আসলে প্রত্যাশা তো আরো অনেক বেশি মানুষের। চাঁদাবাজি কমে নাই। হ্যাঁ, চাঁদাবাজিটা কিছুটা মানে দৃশ্যমান, যেরকম আগে অনেক কথাই শুনতাম, এখন কিন্তু শোনা যাচ্ছে কম, কিন্তু আসলে ভিতরে ভিতরে নাকি অনেক বেশি হচ্ছে। তো আরো বেড়ে গেছে। এখন এই সব মিলিয়ে আসলে ব্যবসা করাটা আসলে কঠিন হয়ে গেছে, এবং এই কারণেই কিন্তু আসলে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম কমছে না। তবে এই যে 3 মাস আমরা দেখলাম যে এই যে রমজানের সময়টা বা তার পরবর্তী সময়ে, তো সেটার একটা কারণ ছিল হলো যে করের ছাড় ছিল, মানে বিশেষ করে যে আমদানি পর্যায়ে যে শুল্ক এবং অভ্যন্তরীণ যে কর, তো সেগুলো ছাড় দেওয়ার কারণে কিন্তু আমরা রোজার সময়টাতে দেখলাম যে কিছুটা সহনীয়, কিন্তু তারপরেও মূল্যস্ফীতি কিন্তু 10-এর কাছাকাছি, 9-এর অঙ্কে এসেছে, কিন্তু সেটা প্রায় 10। এবং আমরা কিন্তু সেরকম সুখবর পাচ্ছি না যে আগামী দিনগুলোতে আসলেই এই জিনিসপত্রের দাম কমবে কিনা। তবে আমার মনে হয় যে বাজেট যেহেতু ঘোষণা হয়ে গেছে, কিছু কিছু কর তো হচ্ছে আজকেই ইমপ্লিমেন্টেশন হবে, মানে এটা ঠিক 1 জুলাইয়ের জন্য অপেক্ষা করবে না, তার আগেই হয়ে যাবে। তো যার ফলে এই যে অবস্থা, যে আমি মনে করি যে কালকে থেকে আপনি দেখতে পাবেন যে বাজার জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব পীড়াদায়ক, এবং আমার কাছে মনে হচ্ছে যে 6.5 করার যে চিন্তা ভাবনা, আমি মনে করি যে যদি 7.5 করতে পারে তাহলে সেটাও অ্যাচিভমেন্ট হবে, কিন্তু সেটাও করতে পারবে কিনা সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। পারভেজ ভাইয়ের কাছে আসতে চাই আবার। আসলে খাদ্য জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয় সরকারের পক্ষ থেকে? জ্বালানি তো একটু বড় একটি বিষয়, খাদ্য অফকোর্স, এগ্রিকালচার তো লাইফলাইন সবার জন্য, তাই না, একটা দেশের। এবং আমরা তো ভাগ্যবান যে আমাদের মাটি খুব ফার্টাইল, এটা আমরা কিন্তু ভাগ্যবান। এবং আমাদের কৃষক ভাই বোনেরা তাদের যে পরিশ্রম, এবং সো এখনও সেলফ সাফিসিয়েন্ট আমরা, সো এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস অবশ্যই করতে হবে। এরা কীভাবে আরও কম্পিটিটিভ করা যায়, ওদের কীভাবে আরও সাবসিডি দেওয়া যায়, এটা সব দেশেই কিন্তু করে, এবং ওরা ওর বেনিফিট নিতে পারে না, বাট বাংলাদেশে আমরা কিন্তু সেই বেনিফিট নিতে পারি, কারণ আমাদের কৃষক ভাইরা কিন্তু সেটা দিতে পারে আমাদেরকে। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি কিন্তু এখনও বলবো যে এনার্জিটা ইজ এ হার্ট। হ্যাঁ, আপনি যদি এখন এনার্জি যদি না দেন তাহলে আপনি কোনো গ্রোথ হবে না। আপনি দেখেন একটা বাংলাদেশে যে ফিগারগুলো যে দেখছেন, আসলে বাংলাদেশে এক প্রশ্ন কিন্তু এই সরকারও জানে যে আগে যত ফিগারগুলি ছিল সবই কিন্তু ইনফ্লেটেড, এবং আসলে আমাদের জিডিপি সাইজটা কত যদি ইলেকট্রিসিটির মাপে দেওয়া হয়, হ্যাঁ, যেটা মানে হংকং সাংহাই ব্যাংকে একবার এটা যে রিপোর্ট ওরা করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাইজ কিন্তু ইকোনমি সাইজ হলো $340 বিলিয়ন। রাইট অর রং? এরকম দাঁড়ায়, কিন্তু আমরা দেখছি সেটা হলো $450 বিলিয়ন। ওয়াই আই সেড ইট, এনার্জির সাথেই কিন্তু এটা রিলেট করে যে বাংলাদেশের জিডিপি যে কোনো দেশের ওটাকে ও কনজামশন কত না। এখন
আমার দেশে এক হলো যে গ্যাস অপচয় হচ্ছে প্রায় 12 থেকে 13% পর্যন্ত, এবং সেটার জন্য যে ধরনের অ্যাড্রেস করা উচিত সেটা করা হচ্ছে না। দ্বিতীয়, এনার্জি সাপ্লাই এনশিওর করতে পারতেছে না। আনফর্চুনেটলি বাংলাদেশে অল্প কিছু এরিয়া কিন্তু অ্যাড্রেস করলেই আমাদের 80% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি কিন্তু বেঁচে যায়। সেটা হলো আশুলিয়া, গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এই বেল্ট, এবং খুব একটা বেশি এমন সেটাই কিন্তু গভর্নমেন্ট অ্যাড্রেস করতে কিন্তু পারছে না। তার এটা যে এত দুঃখজনক যে এই সামান্য জিনিস ধরে দেওয়ার পরও কেন পারে না, বুঝছেন? এটা আমাদের কিন্তু ব্লিডিং করায় দেশকে, আলটিমেটলি দেশ আর ব্লিডেড। সেকেন্ড হলো দেখেন প্রাইস, আমরা এই বিসিআই কিন্তু 2 মাস আগে সরকারকে কিন্তু চিঠি দিয়েছে যে আপনারা যেই দেশে এই প্রাইসে তো আর ইন্ডাস্ট্রি কম্পিট করতে পারে না, আর আমাকে তো এখন কম্পিটিটিভ হতে হবে, আপনারা সাবসিডিও দিচ্ছেন বেশি। এবং আমি যখন অ্যানালাইসিস করি ওনাদের ফিগারে, তখন দেখা যাচ্ছে যে ইম্পোর্টের সময় 15% ভ্যাট দিতে হয়, আবার 2% এআইটি, ডিস্ট্রিবিউশনের সময় আবার 15% এবং 2%, এবং তারপরে ওদের আবার রিসার্চ, ওদের উমুক, হ্যাঁ, করে অলমোস্ট লাইক 40%। তাহলে এই 40% যখন সে ওখানে দিচ্ছে কালেকশন, এটা কিন্তু চলে যাচ্ছে 34% চলে যাচ্ছে এনবিআর এর কাছে। এনবিআর যখন, তার মানে তখন কিন্তু তার সাবসিডি দেখা যাচ্ছে হয়তো 30,000 কোটি টাকা, কারণ সে তো টাকা ওখানে দিচ্ছে, তার এখানে লস হচ্ছে। সে যদি 17% কমায় দেয় তাহলে কি হয়, কনজিউমার কিন্তু প্রাইস কম পায়, এবং 17% কিন্তু রেভিনিউ এনবিআর পাচ্ছে, তাহলে তার সাবসিডি কিন্তু কমে যাচ্ছে। এবং সেই জিনিস এতদিন ধরে করে নাই। এইবার আমি শুনছি যে এই প্রপোজালটা অ্যাডভাইজার মহোদয় আমাকে বলেছে যে ওনারা এটা দিয়েছে, এবং আমি শিওর যেটা এবার এই বাজেটে এটা আনবে। যদি আসে তাহলে প্রাইসটা অন্তত আমাদেরকে, যে প্রাইস যে কমে যাচ্ছে সে প্রাইসটা আশা করি যে কনজিউমারকে দিবে, কিন্তু আমার ডাউট ওনারা প্রাইস কমাবে কিনা। সো এই যে জিনিসগুলি যদি, এই কনফিউশনগুলি যদি সরকারের থেকে যায় আর এই জিনিসগুলি যদি না বুঝে, তাহলে কিন্তু কারো কিছু বলার নাই, কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভেস্টারের যে সে কিভাবে সরকারকে গাইড করবে বা হেল্প করবে, সো দ্যাট দে ক্যান বি কম্পিটিটিভ। জি, আমি মাহফুজ কবিরের কাছে আসতে চাই। একটা পরিসংখ্যান, তুলনামূলক একটি পরিসংখ্যান দেখাতে চাই যে 2023 সালেও পাকিস্তানের মূল্যস্ফীতির হার ছিল প্রায় 31%। গত আগস্টে তা হয়েছিল 9.6%। সেই মূল্যস্ফীতি এখন 2% কম পাকিস্তানে। আর শ্রীলঙ্কায় 2022 সালে মূল্যস্ফীতি ছিল 67%। সেই হার এখন শূন্যেরও নিচে। তাহলে আমরা কেন পারবো না? হ্যাঁ, তাদের কিন্তু ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা ভালো ছিল, মানে, এবং সেন্ট্রাল ব্যাংকের দিক থেকে খুব ডেডিকেটেড ওয়েতে তারা কিন্তু সমস্ত ইন্ডিকেটরগুলোকে, বিশেষ করে যে প্রাইস রিলেটেড এবং মানি সাপ্লাই, তারপর ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, এগুলোর জন্য তারা কিন্তু প্রচণ্ড রকমের পরিশ্রম করেছে। এবং শ্রীলঙ্কা, যেখানে যা মাত্র কয়েক বছর আগেই কথাবার্তা হচ্ছিল যে পৃথিবীতে প্রথম দেউলিয়া রাষ্ট্র হয়তো হয়ে যাবে শ্রীলঙ্কা, তো সেই শ্রীলঙ্কা কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, ম্যাজিক। কিন্তু আমাদের এখানে সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই মূল্যস্ফীতিকে সেভাবে নিয়ে আসতে পারিনি। মানে এই পুরো যে ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটি, সেখানেও আমরা কিন্তু মার খাচ্ছি, বিনিয়োগ কম হচ্ছে, প্রবৃদ্ধি এখানে যেটা দেখা গেল যে অনেক কম। তো এটার মূল বিষয়টা হচ্ছে, আমি মনে করি যে এখানে ভালো পরিকল্পনার অভাব। মানে আমরা যে এই একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি সেটা নিয়েছি, কিন্তু আগের সরকারের সময়ে আমরা সেইখানে কোনো পরিবর্তন আনি। আমরা গো ধরে বসে আছি যে এই আমাদের যে ইন্টারেস্ট রেট সেটা বেশি থাকবে, বাজারে কোনো তারল্য থাকবে না, এবং সব মিলিয়ে যে ব্যাংকগুলোকে স্পেস দেওয়া হবে সেখানে মুনাফা করার জন্য, অর্থনীতির অবস্থা যাই হোক না কেন, অন্যদিকে শেয়ার বাজারের অবস্থা কিন্তু খুবই করুণ। তো আমাদের কিন্তু ব্যালেন্স নেই ফাইন্যান্সিয়াল সেক্টরে, মানে কোনো না কোনো জায়গা থেকে তো পুঁজিটা আসতে হবে, তাই না? সেটা ব্যাংক থেকেও আসছে না, পুঁজি বাজারের অবস্থা কিন্তু একেবারে, মানে এটা আছে কি নেই সেটা মানুষ জানে না। তো এখন এই অবস্থায় কিন্তু আসলে চলে না। আমি মনে করি যে ব্যবসার খরচ না কমালে মূল্যস্ফীতি কমানো যাবে না, এই বিষয়টা পরিষ্কার একেবারে। এবং এটা যদি বাংলাদেশ ব্যাংক স্বীকার না করেন এবং সেই অনুযায়ী নীতি গ্রহণ না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সেটা 6%, 7%, সেটা কিন্তু আজ থেকে ধরেন আর 10 বছর আগেও ছিল না। 10 বছর আগে যেটা ছিল ডাবল কন্ট্রাকশনে একটা পিরিয়ড গেছে, সেই সময়টাতে কিন্তু
এই প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ ছিল যে 14 থেকে 15%। হ্যাঁ, এখন মানুষ আসলে বিশেষ করে প্রাইভেট সেক্টর কিন্তু এই লোন নিতে ভয় পাচ্ছে যে আমার এটা শোধ করতে পারবো কি পারবো না, তার কারণ আসলে স্ট্যাবিলিটি নেই আপনার ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে। হ্যাঁ, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু উন্নতি সেভাবে হচ্ছে না, ভয়ের মধ্যে আছেন। এই অবস্থায় আমি মনে করি যে ব্যবসার খরচটা কমিয়ে দেওয়া ফরজ, এবং সেটার জন্য কিন্তু পরিষ্কার ইন্ডিকেশন বাজেটে আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেইভাবে কিন্তু আমরা খুব আশ্বস্ত হতে পারিনি। তাই আমি মনে করি যে সুযোগ আছে সরকারের হাতে, এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা পরিষ্কার একটা জায়গা ঠিক করতে হবে, বলতে হবে যে না আমি ব্যবসায় বান্ধব বা সেই ধরনের নীতি গ্রহণ করব। তার কারণ ব্যবসা বাণিজ্য ঠিক মতো না হলে এবং তার জন্য যদি খরচটা আমরা না কমাতে পারি তাহলে এই মূল্যস্ফীতি সেটা কমানো যাবে না। এখন যে পাকিস্তান যেটা করেছে তাদের রিজার্ভ কিন্তু শূন্য হয়ে গিয়েছিল, আমাদের তো 20-21 বিলিয়ন ডলার আছে নিট, তাই না? এখন ওই অবস্থা থেকে তারা যদি মূল্যস্ফীতির হ্রাস এইভাবে টেনে ধরতে পারে, নিচে চলে আমরা কেন পারবো না? এবং পাকিস্তান পাশাপাশি যেমন শ্রীলঙ্কা, তারা আমাদের কাছ থেকে ধার করেছে, তো তারাও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি যে আমাদের হাতে যথেষ্ট সুযোগ আছে, আমাদের মনিটারি ইনস্ট্রুমেন্ট আছে এবং ভালো রিজার্ভও আছে কিন্তু সেই অর্থে এত সংকটের মধ্যে থেকেও। তো আমাদের একটা ভালো নীতি গ্রহণ করা দরকার এবং বাজেটের কিন্তু সেরকম একটা কমিটমেন্ট দরকার। সেটা যদি হয়, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো কিন্তু সংস্কার কমিশন গঠন করেছে এবং এই সংস্কারের বিষয়গুলো কিন্তু বাজেট বক্তৃতায় এসছে, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন। তাই মনে করি যে আমাদের এই আর্থিক খাতে একটা এমন সংস্কার করতে হবে যাতে বিনিয়োগ ভালো হয়, যাতে ব্যবসার খরচটা কমে যায়, ব্যবসায়ীরা যাতে অন্তত যে স্বস্তির সঙ্গে আস্থা নিয়ে ব্যবসা করতে পারেন, এবং একই সঙ্গে যে যাতে সাধারণ মানুষ যারা আসলে ভয় করছেন যে বাজেট বাস্তবায়িত হলেই এটা তাদের খরচ বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়বে, তো সেই অবস্থা যেন না হয়। এটা বড় ধরনের পরিবর্তন দরকার। আমি একটু অ্যাড করি ওনার সাথে, ইনফ্লেশনটা বেশি কিন্তু যদি খেয়াল করে দেখেন সেটা কিন্তু ফুডের উপর হচ্ছে, এবং এটা টোটালি চাঁদাবাজি। এটা সেই জায়গাটা অ্যাড্রেস করতে আমি আবারও বলি, আপনি যতক্ষণ পর্যন্ত ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আপনি প্রপারলি অ্যাক্টিভ না করতে পারবেন, এই জিনিস বন্ধ করতে পারবেন, আপনি ওই জায়গাটা বন্ধ করেন। সেকেন্ড হলো, আপনি ইন্ডাস্ট্রিকে আপনাকে কিন্তু এনার্জি দিতে হবে, আপনি সেটাও দিবেন না, হ্যাঁ, আপনি ওটাও বন্ধ করবেন না, আর আপনি বলবেন যে ইনফ্লেশন বন্ধ হয়ে যাবে, এটা হয় না কিন্তু। জি, আর এদিকে আপনি সব কিছু বাড়ায়ও দিবেন। জি, পারভেজ ভাই, মাহফুজ ভাই একটা কথা বলছিলেন যে ব্যবসা বান্ধব কথা বলছিলেন। আমাদের সময় খুব কম, আমি আপনার কাছে জানতে চাইব আসলে ব্যবসা বান্ধব পরিস্থিতি কিভাবে তৈরি করা যাবে? প্রথমে কিন্তু ব্যবসায়ীদেরকে আপনি বিশ্বাস করতে হবে, আপনাকে ট্রাস্টে আনতে হবে, আপনাকে কনফিডেন্সে নিতে হবে, আপনি ওদের সাথে কিন্তু বসতে হবে, ওদের কথা শুনতে হবে, এবং তারাও কিন্তু ইকুয়ালি কমিটেড ফর দ্য নেশন টু ওয়ার্ক। জি, হ্যাঁ, কিন্তু আমি তো দেখি না যে এই রেসপেক্ট বা এই কনফিডেন্স ব্যবসায়ীদের আছে। এই গুটি কয়েকটা মানুষের জন্য হোল ব্যবসায়ী সমাজকে আপনারা কিন্তু দায়ী করছেন কিন্তু। এবং দেশে যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে, দেশে যে 90% যে ইন্ডাস্ট্রি বা ব্যবসা যারা এই দেশে করছে, হ্যাঁ, তারা কিন্তু কেউই কারাপশনের সাথে কিন্তু ইনভলভ হয় নাই। এটা কিন্তু ইজিলি প্রমাণিত। আজকে তো 20 বছর ধরেই আমরা যেসব নামগুলি শুনছি ওই নামের মধ্যেই কিন্তু আমরা ঘুরছি। আমরা কেন এগুলি 20 বছর আগের থেকে অ্যাড্রেস করি নাই? অথচ ওদের কারণে আজকে ব্যাংক ক্রাইসিস হয়েছে, ওদের কারণে আজকে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আমরা গেছি। আজকে কিন্তু এইসবের জন্যই কিন্তু আজকে আমাদের ইনস্টিটিউশন সবগুলা কিন্তু শেষ হয়েছে। এখন আপনি ইকোনমিকে কিন্তু সবচেয়ে আগে ইকোনমিকে এখন প্রায়োরিটি দিতে হবে। ও যদি না দাঁড়ায়, আপনি যত সংস্কার করেন সব ফেল করবে। তো আগে মানুষ কিন্তু পেটে ভাত চাবে, মানুষ কিন্তু চাকরি চাবে, আপনি তো সেটাকে ইনস্যুর করবেন, কিন্তু সেটা কিন্তু আপনি ইগনোর করছেন। আপনার টোটালি অর্থনীতিটা কিন্তু ইগনোর হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু বসে অ্যাড্রেস করার, রিলিজিয়াসলি অ্যাড্রেস করার চেষ্টা করছেন না, এবং সেই জায়গায় আপনাকে আসতেই হবে। আর না হলে বলে দেওয়া উচিত যে ভাই আমাদের ইন্ডাস্ট্রির দরকার নাই, আমরা বাইরের লোক পাঠায়া রেমিটেন্স দিয়েই আমাদের দেশ চালাবো। উইট, দ্যাট ক্যান বি, বাট ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার যে আপনি কি চাচ্ছেন। মানে একটি নির্দিষ্ট রোড ম্যাপ দরকার, ইকোনমিক রোড ম্যাপ আপনি যদি করেন। হ্যাঁ, যারা বসে আছে তারা সবাই কিন্তু প্রফেশনাল, দে নো একটা ইন্ডাস্ট্রি কিভাবে সার্ভাইভ করতে হয়, কিভাবে কম্পিটিটিভ হতে হয়। এটা তো কোনো বই পুস্তক আর দরকার হয় না। আমরা তো পাশের যে কোনো দেশের সাথে চেক করলেই পারি যে আমাদের অবস্থানটা কোথায়, আমাদের ইন্ডাস্ট্রির
কি কি সমস্যা হচ্ছে। এই দেশে এনার্জি ছাড়া আর কোনো কিছুই কিন্তু সস্তা ছিল না, সস্তা নাই। আর সেই এনার্জি কিন্তু এখন দুর্লভ হয়ে গেছে, সেই এনার্জি এক্সপেন্সিভ হয়েছে। এদেশের বলে ওয়েস্ট কম, বাট এদেশের এফিসিয়েন্সি লেভেল কিন্তু অনেক কম। প্রফেশনাল স্কিল পর্যন্ত আমাদের ডেভেলপ নাই। আমরা কিন্তু সেখানেও কিন্তু পিছিয়ে, উই আর এক্সপেন্সিভ। আপনি ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিভ, লজিস্টিক এক্সপেন্সিভ, আপনি কোথায় সস্তা? ইভেন এ টেকনোলজি পিছানো, সেগুলিকে অডকে আমরা পজিটিভ করার চেষ্টা করছি, ওটাকে ফাইট করে আসতেছে। বাট ইটস নট সো ইজি টু ওয়ার্ক ইট আউট যদি সব বাধাগুলি যদি থাকে। আজকে 5 বছর ধরে 10 বছর ধরে একটা এইচএস কোডের এগেনস্ট, যে এইচএস কোডের এগেনস্টে আপনি মাল ছাড়তেছেন, আজকে হঠাৎ করে এসে আপনি বলেন যে এইচএস কোডের এগেনস্ট এটা মাল যাবে না। হ্যাঁ, কিসের জন্য এটা আনছেন? জেনারেটরের জন্য আনছি না, এটা তো আপনি এটা ইয়াতেও ব্যবহার হইতে পারে, ফ্রিজও ব্যবহার হইতে পারে, সো এটা আমি এখন ওই এইচএস কোডে ফালাবো, আমি আপনাকে 400% মিসডিক্লারেশন হিসেবে দেখাবো। এই দেশে এখনো এই ধরনের যদি প্র্যাকটিস চলে, হাউ ইন্ডাস্ট্রি উইল ওয়ার্ক? আপনি ধমক দিচ্ছেন, ছোট ব্যবসায়ীদেরকে ধমক দেওয়া হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে ইন এ সেন্স। ছোট যারা আছে যে ব্যাট তুমি দাও নয়, আচ্ছা আসো ঠিক আছে তোমার আমি এটা মিলাই দিই। এখনো এই জিনিস যদি থাকে, আপনি বলে গ্রাজুয়েশন চলে যাবেন, এলডিসি থেকে মিডল ইনকামে যাবেন, যেখানে আপনার সমস্ত বেনিফিট ইউ হ্যাভ টু বি লস, এবং আপনি ইভেন আপনার বোরিং কস্ট উইল বি ভেরি হাই। আপনি কিভাবে কম্পিট করবেন তখন? জি, আসলে আমাদের সময় খারাপ লাগে। জি, এর জন্য খারাপ লাগে যে এই দেশে যে এন্টারপ্রেনার আছে, মানুষগুলি আছে, এরা কিন্তু সব কিন্তু পজিটিভ। আমরা কিন্তু বর্ন এন্টারপ্রেনার, বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছেলেরাও মেয়েরাও ওরা কিন্তু বর্ন এন্টারপ্রেনার, কিন্তু আমরা পলিসি মেকাররা আমরা সেটাকে ইউজ করতে পারতেছি না। জি, তাদেরকে সেই এনভায়রনমেন্ট দিতে পারতেছি না, সে বিশ্বাস, সে কনফিডেন্স। মুখ দিয়ে বললে তো হবে না, তো কাজে আসলে the করতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে 1 মিনিটে যদি বলেন ভালো হয়, যে আসলে রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, অর্থনৈতিক রোড ম্যাপ? হ্যাঁ, এক্ষেত্রে আসলে মানুষকে যে একটা স্বস্তির জায়গা দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে এখন বড় কাজ। যে মানুষ কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছেন, বিশেষ করে একদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের অবস্থা কী হবে, বিনিয়োগ আসবে কিনা সেগুলো নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে আদৌ কাজের ব্যবস্থা থাকবে কিনা। ইতিমধ্যে কিন্তু পরিসংখ্যান ব্যুরো বলে দিয়েছে যে আসলে কিন্তু কর্মসংস্থান কমে গেছে। আবার অন্যদিকে যে আমাদের দারিদ্র্যে নতুন করে মানুষ যুক্ত হওয়ার একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি, প্রবৃদ্ধি কম। এইবারই আমরা দেখলাম যে আসলে এই যে কৃষি প্রবৃদ্ধি সেটা হয়েছে মাত্র 1.79%, আর সার্বিকভাবে আসলে 3.97%, যেটা একেবারে খুবই কম প্রবৃদ্ধি। এবং গত 20 বছরে আমরা এরকম কম প্রবৃদ্ধি দেখিনি, শুধুমাত্র এক করোনা পিরিয়ড ছাড়া। তো এই যে পরিস্থিতি, আমি মনে করি যে মানুষকে এই যে একটা অনিশ্চয়তা, হতাশা, এই জায়গা থেকে মুক্ত করাটা বা একটা সুন্দর একটা পথ দেখানো, আমি মনে করি যে এই আশার জায়গাটা তৈরি করাটাই হলো বাজেটের মূল কাজ, এবং সেই দিকে মানুষ চেয়ে থাকেন। তো সেই জায়গাটা কতটুকু করতে পারবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ধরুন কথাবার্তা হচ্ছে। আমি মনে করি যে আসলে এই বাজেট বক্তৃতায় যাই থাকুক না কেন, বাজেট পরবর্তী যদি একটা সংবাদ সম্মেলন করে মাননীয় অর্থ উপদেষ্টা তিনি যদি কতগুলো জায়গা পরিষ্কার করে দেন যে এই জায়গাগুলোর অবস্থাটা কি হবে, আমি মনে করি সেটা একটা বড় কাজ করবে, হয়তো একটা ইন্ডিকেশন পাবে সবার জন্য ওই জায়গাটা প্রয়োজন রয়েছে। জি, পারভেজ ভাই, 1 মিনিটের মধ্যে আপনার কি দাবি থাকবে আসলে সরকারের কাছে? 1 মিনিটে খুব সংক্ষেপে। দেখেন, যা কিছুই করুক না কেন, আমরা চাই যে ইন্ডাস্ট্রি যাতে হ্যাসেল মুক্ত হয়, কারো কাছে যাতে ওই ব্ল্যাকমেল না হতে হয়, সিস্টেম যাতে ইট ওয়ার্কস, অ্যাকাউন্টেবিলিটি যাতে খুব সুন্দর থাকে, এই জায়গাটা অ্যাড্রেস করা উচিত সরকারের অ্যাড্রেস করা উচিত। আমি কিন্তু আবারও বলবো, এনার্জি কিন্তু তাকে লং টার্ম একটা পলিসি পরিষ্কার করে দেওয়া উচিত। দেখেন, এগুলি যদি না হয়, আর আজকে যদি আইন শৃঙ্খলার উন্নতি না হয়, আপনি আমাকে যত কিছুই দেন না কেন, কেউ কিন্তু স্বস্তিতে থাকবে না, এবং সেক্টর মানে ইকোনমি কখনো গ্রো করবে না। জি, আসলে আরও অনেক প্রশ্ন ছিল আপনাদের কাছে, সেই সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে আমাকে আজকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।